দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৬ জন, সুস্থ রেকর্ড ৩১৩। কোভিড জয় করেছেন আক্রান্তদের প্রায় ৯২%। জ্বরের উপসর্গ থাকলে ডেঙ্গু পরীক্ষারও পরামর্শ। পুরো ঢাকা মেডিকেল কলেজকে রূপান্তর করা হবে করোনা হাসপাতালে, সাধারণ রোগীদের পাঠানো হবে অন্য হাসপাতালে। আজ থেকে হলি ফ্যামিলিতে করোনা চিকিৎসা শুরু। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে আজ থেকে দোকান খোলা রাখবেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। খোলা থাকবে রংপুরেও, বন্ধ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এবং ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুশ্চিন্তায় কৃষক। দেশি পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা, চাষ স্বাভাবিক রাখতে প্রণোদনা দেওয়ার পরামর্শ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৬৩৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আক্রান্তদের প্রায় ৯২%ই কোভিড জয় করতে সক্ষম হচ্ছেন। এছাড়া জ্বরের উপসর্গ থাকলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয় এই বুলেটিনে। কোভিড সংকটের ৬৩তম দিনে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশের মাটিতে ১৩,৫০০ ছাড়িয়েছে রোগীর সংখ্যা। প্রাণহানি হয়েছে ২১৪ জনের। এ পর্যন্ত রোগী শনাক্ত হলো ১৩,৭৭০ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু ২১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ২,৪১৪ জন। প্রথমবারের মতো সুস্থ হয়ে ওঠা ও মৃতদের হার নিয়ে কথা বলে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, সংক্রমিতদের প্রায় ৯২%ই সুস্থ হয়ে উঠছেন। সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার ৯১.৮% এবং মৃতের হার ৮.২%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৭.৫%। ডেঙ্গু নিয়েও অধিদপ্তরের প্রস্তুতির নানা দিক তুলে ধরেন মুখপাত্র। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে, কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটি জেলা উপজেলার কোভিড হটলাইন আছে, সেই একই নম্বরে ডেঙ্গু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। আবারও স্বাস্থ্যবিধি মেনে নিজেকে, নিজের পরিবারকে এবং দেশের মানুষকে রক্ষার আহ্বান জানানো হয় এই বুলেটিনে। ৬,৮১,০০০। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মাহমুদ রাকিব। ২৪ ঘন্টায় করোনা বিশ্লেষণে আপনাদের স্বাগতম। ৯ মে ২৪ ঘন্টায় বাংলাদেশের মোট পরীক্ষা করা হয়েছে ৫,৪৬৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট পরীক্ষা করা হলো ১,১৬,৯১৯ জনকে। এবং গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩৬ জন এবং এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ১৩,৭৭০ জন। এবং গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যুবরণ করেছেন করোনায় আক্রান্ত হয়ে ৮ জনে। ৮ জনের সকলেই কিন্তু পুরুষ এবং এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জন। তবে একটি এখানে খুশির খবর যে গত ২৪ ঘন্টায় কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক সুস্থ হয়েছেন, অর্থাৎ ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ২৪১৪ জন। কি পরিমাণ আক্রান্ত হচ্ছে এবং এই বয়সভিত্তিক কি পরিমাণ মারা আছে সেদিকটা আমরা তুলনামূলক দেখবার চেষ্টা করব। যত মানুষ আক্রান্ত হয়েছেন এর ১১% হলো ২০ বছরের নিচে এবং আমি যদি একটু বলি, এই ২০ বছরের নিচে কিন্তু এ পর্যন্ত মারা গিয়েছে ২% মানুষ। এরপরে ২১ থেকে ৩০ বছরের মধ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৬%, মোট ১০০%-এর মধ্যে। এবং এই ২৬% আক্রান্ত হয়েছে কিন্তু মারা গিয়েছে কিন্তু ৩%। যত মারা গেছে এর মধ্যে ১৯% হলো ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩%। যত মানুষ মারা গিয়েছে এর ২৭% হলো যাদের বয়স ৫১ থেকে ৬০ বছর। এই ৬০ বছরের ঊর্ধ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন, মোট আক্রান্তের ৮% এবং যত মারা গিয়েছে অর্থাৎ ২১৪ জনের ৪২%ই মারা গিয়েছে কিন্তু যাদের বয়স ৬০ বছরের বেশি। ৬৩তম দিনে এসে যে ৪টি দেশে পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সেই ৪টি দেশের সঙ্গে বাংলাদেশের একটু আমরা তুলনামূলক বিশ্লেষণ করব। বাংলাদেশে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে, আপনি দেখবেন যে ১৩,৭৭০ জন এবং এ পর্যন্ত মারা গিয়েছে ২১৪ জন ৬৩তম দিনে এসে। কিন্তু ৬৩তম দিনে গিয়ে কিন্তু আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছিল। মোট আক্রান্ত হয়েছিলেন ৭,১৪,৮২২ জন এবং সেখানে মারা গিয়েছিলেন ৩৭,৪৪৮ জন ৬৩তম দিনে গিয়ে।
স্পেনে 63তম দিনে গিয়ে মোট আক্রান্ত হয়েছিলেন 1,90,839 জন এবং সেখানে মারা গিয়েছিলেন 19,478 জন। তো এদের দিকে যদি আমরা বিবেচনা করে বলি, বাংলাদেশ কিন্তু এদের সঙ্গে তুলনামূলক বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যদি আমরা ধরে রাখতে চাই, বেশি বাড়াতে না চাই, তাহলে কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। সেটাই কিন্তু বারবার বলা হচ্ছে স্বাস্থ্য বুলেটিনে। তাই আমার কাছে এই ছিল এখন পর্যন্ত বিশ্লেষণ। বর্তমানে রাজধানীতে কোভিড নির্দিষ্ট হাসপাতাল 12টি। ভয়কে জয় করে এই হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে সংক্রমণ বাড়তে থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। এই অবস্থায় আজ থেকে হলি ফ্যামিলিতে করোনা চিকিৎসা দেওয়া শুরু হবে। এরপরে চালু হবে বসুন্ধরায় 2000 ও মহাখালীর ডিএনসিসি মার্কেটের 1500 শয্যার হাসপাতাল। রিপোর্ট মার্জিয়া মুমুর। রাজধানীতে কোভিড নির্দিষ্ট 12টি হাসপাতালে পুরোদমে চলছে করোনা আক্রান্তের চিকিৎসা। বাড়ছে সংক্রমণ, বাড়ছে রোগীর সংখ্যা, তৈরি হয়েছে শয্যা সংকট। তবে হার মানতে নারাজ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কেন জানি এখন আর ওরকম মনে হয় না যে আক্রান্ত হব কিংবা আক্রান্ত হলে কি হব। এখন মনে হচ্ছে যে আমি যুদ্ধে নামছি, এর শেষ দেখে ছাড়বো। অনেক চিকিৎসক অলরেডি আক্রান্ত হয়ে গেছে এই ইয়াতে, তারপর আমরা এখানে সেবা দিচ্ছি আসলে সেবার মন নিয়েই। শুক্রবার পর্যন্ত এসব হাসপাতালে ভর্তি আছেন প্রায় 1600 রোগী। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আসা প্রতিটি রোগীর সেবা নিশ্চিতে শয্যা সংখ্যা বাড়ানোর কাজ করছেন তারা। বার্নটাতে আমরা কাজ করছি, খুব শীঘ্রই যখন আমরা মেডিসিনটা চালু করব তখন ওখানেও তো অনেক পেশেন্ট চলে আসবে। এদিকে হলি ফ্যামিলি হাসপাতালেও কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরো বেশ কিছু হাসপাতাল আমরা চালু করতে যাচ্ছি। হলি ফ্যামিলি রেসিডেন্স হাসপাতাল, এটি 500 বেডের হাসপাতাল, এটি 2-1 দিনের ভিতরে চালু হয়ে যাবে। এর পাশাপাশি বসুন্ধরায় আমাদের 2000 বেড চালু হবে। ডিএনসিসি মার্কেটে আমাদের 1500 বেডের হাসপাতাল চালু হবে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোর বাইরেও অন্যান্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার। কোভিড হোক কিংবা কোভিড সহ নন কোভিড রোগীর চিকিৎসা প্রদান করা হোক, এই সব হাসপাতালে যে 8 স্তর বিশিষ্ট দলিল, যেখানে কোভিড হাসপাতালের ব্যবস্থাপনার পদ্ধতিগুলো নির্ধারণ করা আছে, এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা এবং ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশের 64টি জেলায় আক্রান্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে, প্রাণহানি 2 শতাধিক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। বার্ন ইউনিটের পর চলতি সপ্তাহেই কোভিড সেবা শুরু হচ্ছে মেডিসিন বিভাগে। কর্তৃপক্ষ বলছে, উপসর্গ থাকা সবার চিকিৎসা নিশ্চিত করা হবে। সাধারণ রোগীদের শহরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছেন, ক্ষেত্রবিশেষে সরকার চিকিৎসা ব্যয়ও বহন করবে। রিপোর্ট আজাহার লিমনের। দেশের যে কোনো ধরনের জরুরি সেবা প্রদানে অগ্রগণ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা যুদ্ধেও এই প্রতিষ্ঠানকে সামনের সারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইমার্জেন্সি ভাবে উনি এখানকার রোগী, এজন্য এখানে নিয়ে আসছি। যে এখন কি হবে পরিস্থিতি, বাসায় তো আর ডাক্তার পাচ্ছি না। এটা করোনা বিভাগ, করোনা সব মেডিসিন রোগী রিলিজ দিয়ে দিছে। হাসপাতাল পরিচালক বলছেন, কোভিড উপসর্গ থাকা একজনও যাতে সেবাবঞ্চিত না হয় সে লক্ষ্যেই উদ্যোগ। করোনা চিকিৎসায় অনুসরণ করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রিয়াজ পদ্ধতি। জরুরি বিভাগ থেকেই করা হবে নমুনা পরীক্ষা। এখান থেকেই আলাদা করা হবে করোনা পজিটিভ, সংকটাপন্ন ও সন্দেহভাজনকে। যারা সাসপেক্টেড তাদের কিন্তু কেউই নিচ্ছে না, বলছে যে আপনারা টেস্ট করে আসেন, তারপরে তো টেস্ট করতে করতে তো অনেকে মরেই যাচ্ছে। যারা সাসপেক্টেড এবং যাদের কার্ডিয়াক ডিজিজ আছে, রেনাল ডিজিজ আছে, ডায়ালাইসিস করতে হবে, তাদের জন্য তো কোনো সিস্টেম এখন এই মুহূর্তে নাই। এই জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ডিএমসি 2, যেটা বিভিন্ন ইনভেস্টিগেশন সেন্টার অনেক কিছু আছে সেখানে, সেটাকে আমরা এভাবে সাজাবো যে সেখানে যেন যারা সিরিয়াস এবং সাসপেক্টেড তাদের আমরা নিব, এবং যারা সিরিয়াস অথবা পজিটিভ তাদেরকে আমরা নিব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কথা এটা স্পষ্ট, পরিস্থিতি বিবেচনায় নতুন ভবনগুলোর পর পুরাতন এই ভবনকেও কোভিড সেবার অন্তর্ভুক্ত করা হবে। তারা বলছেন, করোনার পরিবর্তিত পরিস্থিতিতে রোগীর সংখ্যা 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। তবে এর মধ্যেও যারা ডায়ালাইসিস, ক্যান্সার থেরাপির মতো নিয়মিত জরুরি সেবা নিচ্ছেন, তাদের কি হবে? তাদেরকে ঢাকা শহরেরই বিভিন্ন হাসপাতাল আছে, যদি সংকুলন হয়ে যায় খুবই ভালো, আর সংকুলন না হলে সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট থেকে রিকোয়েস্ট করতে পারবো যে সরকার হয়তো তাদের যে খরচা হবে সেটা বেয়ার করতে পারবে। 2018 সালে হাসপাতালটির বিভিন্ন বিভাগে সেবা নিয়েছেন 16 লাখেরও বেশি মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে।
করোনায় বিপর্যয় নেমে এসেছে রেমিটেন্স খাতে। অর্থনৈতিক ধসে অসহায় প্রবাসীরাও নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে টেকসই করার তাগিদ। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই রোববার থেকে ঢাকা মহানগরের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা দোকান ও মার্কেট পরিচালনা করবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তা জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ মেনে চলা হবে। পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সে পদক্ষেপ মেনে চলা হবে। প্রতিষ্ঠানের ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা বাহিনীর নতুন কোনো নির্দেশনাবলী থাকলে আমাদেরকে অথবা আমাদের মনিটরিং টিমকে অবহিত করলে আমরা প্রতিপালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সিলেটের পর চট্টগ্রামও শপিং মল ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার সিএমপি কমিশনারের সঙ্গে টানা 3 ঘন্টা বৈঠক শেষে মার্কেট বন্ধ রাখার কথা জানান ব্যবসায়ী প্রতিনিধি দল। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজার মতো 11টি অভিজাত বিপণী বিতান খুলবে না, এই সিদ্ধান্ত আগে হয়ে গিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজার কিংবা হকার্স মার্কেটের মতো সাধারণ বাজারগুলো, যেখানে ঈদের বাজার করার জন্য বৃহত্তর চট্টগ্রামের লাখ লাখ লোকের সমাগম ঘটে আর বেচা কেনাও কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত সিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, এবারের ঈদে তারা মার্কেট খুলছেন না। সিদ্ধান্ত হয়েছে আমরা সব মার্কেট বন্ধ রাখবো। আগে জীবন চট্টগ্রামের যে ব্যবসায়ীগুলো যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাদের সাথে একমত, আমরা শুধু হোম ডেলিভারিগুলো আমরা করব। তবে সিএমপি কমিশনারও ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আশ্বস্ত করেছেন, মার্কেটের পাশাপাশি ফুটপাতের বেচাকেনাও বন্ধ রাখা হবে। সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব, আবার কেউ যদি খোলা রাখতে চান তাকেও আমরা সহযোগিতা করব, কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার যে শর্তগুলো 100% প্রতিপালন করতে হবে। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। এখানে ছোট বড় মার্কেট রয়েছে প্রায় 300। এর মাঝে দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামে অবস্থিত। আর এখানে ঈদের বাজার করতে আসে বৃহত্তর চট্টগ্রামের কয়েক লাখ মানুষ। এবারও হাজার কোটি টাকার ব্যবসার জন্য কাপড় সহ আনুষঙ্গিক জিনিস মজুত করেছিল ব্যবসায়ীরা। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে ঈদের মার্কেটগুলো নিয়ে সবচেয়ে আতঙ্কে ছিল সাধারণ মানুষ। স্থানীয় যারা জনগণ আছে তারা এই ব্যাপারটিকে সাধুবাদ জানাচ্ছে। গত বছর শুধুমাত্র ঈদের আগের রাতে এখানকার বিপণী বিতানগুলো 1000 কোটি টাকার বেশি পণ্য কেনাবেচা করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ থেকে দেশ জুড়ে সীমিত পরিসরে শপিং মল ও বিপণী বিতান খোলার কথা থাকলেও বিভিন্ন স্থানে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন মালিকরা। এদিকে সিপিডির এক জরিপে উঠে এসেছে 93% মানুষই শপিং মল না খোলার পক্ষে। কথা ছিল 10 মে থেকে সীমিত পরিসরে খুলবে শপিং মল ও বিপণী বিতানগুলো। করোনা সংক্রমণের আশঙ্কায় মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা। এদিকে রাজশাহীর সবচেয়ে বড় শপিং মল থিম ওমর প্লাজা খুলবে ঈদের পর, তবে আরডিএ সহ কয়েকটি মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জামালপুর জেলার সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। সিলেটের সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আগেই। এদিকে শনিবার গবেষণা সংস্থা সিপিডি জানায়, তাদের জরিপে উঠে এসেছে 93% মানুষ শপিং মল না খোলার পক্ষে। একটি প্রশ্ন দিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে শপিং মল খুলে দেওয়া উচিত বললে কি আপনি মনে করেন কিনা। প্রায় 2264 জন ভোট দিয়েছেন এবং এর মধ্যে 2100 জন না ভোট দিয়েছেন, যেটা কিনা প্রায় 93%। ঈদ সামনে রেখে মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে রংপুর মহানগর দোকান মালিক সমিতি। ফেনী ও বরিশালে এরই মধ্যে খুলেছে দোকানপাট। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, খোলা রাখলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতেই হবে। আছে মোটামুটি কাস্টমার আছে বাজারে, খারাপ না, সচেতন না মানুষ। সামনে ব্যবসায়ীদের তরফ থেকে তো সবাই আমার টুকটাক কামড় খুলতেছে। কেউ খুলতে চায়, স্যানিটারি ব্যবস্থা যেটা দরকার আছে সেটা আমরা করব। মার্কেট খোলার ক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন যেন হয় সেটি সবাই নিশ্চিত করব। ঈদ উপলক্ষে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। প্রায় 90% মার্কেট এবং বিপণী বিতান বন্ধ থাকছে, আর 10% মার্কেট এবং বিপণী বিতান খুলছে। সারা দেশে যারা স্বাস্থ্যনীতিকে যথাযথ
প্রতিপালন করবে না, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো তাৎক্ষণিকভাবে যাতে সেই মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়। এদিকে দেশের প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ড আড়ং বলছে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে ও অনলাইনে নিবন্ধন করিয়ে গ্রাহকদের কেনাকাটার সুযোগ দিচ্ছে তারা। তবে নিবন্ধন করার সময় জানাতে হচ্ছে শপিং এর সময়, কোন আউটলেটে যেতে চান ও কতজন যাবেন এমন তথ্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মেয়রের অনুরোধে দোকান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বরিশাল দোকান মালিক সমিতি। গতরাত 11:15টার দিকে চকবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক দোকান বন্ধ রাখারই ঘোষণা দেন। এর আগে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর সঙ্গে তার বাসায় জরুরি বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। বৈঠকে দোকান খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়। মেয়র সাহেবের অনুরোধ ক্রমে আমরা দোকানপাট, বস্ত্র প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো আগামীকাল থেকে আমরা বন্ধ করে রাখবো। তারা আমার অনুরোধে সাড়া দিয়ে তারা বলছে যে আপনি ধন্যবাদ, আপনি যে আমাদের অনুরোধ করছেন আমরা বন্ধ রাখবো। 2 মাস বন্ধ রাখার পরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ক্ষুদ্র ঋণের কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এতে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত 7 শতাধিক এনজিওর মাঝে স্বস্তি ফিরেছে। মাঠ পর্যায়ে অর্থের প্রবাহ শুরু হলে এনজিওগুলোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। রিপোর্ট হাজেরা শিউলির। জমা টাকা ও এনজিও ঋণে গড়ে তোলা গরুর খামারের ওপর নির্ভর করে ভালোই চলছিল রুমার সংসার। দৈনিক 180 লিটার দুধ বিক্রি করে ঋণের কিস্তি পরিশোধের পরেও থাকতো কিছু সঞ্চয়। কিন্তু করোনার কারণে হঠাৎ করে লকডাউনে উৎপাদিত দুধের বিক্রি কমে গেছে, মিলছে না ন্যায্য দামও। কিস্তি দিব তো দূরেই থাক, গরুই খাওয়াইতে পারতেছি না। 3টা রাখাল আছে, 3টা রাখালের বেতন আছে 60,000 টাকা, 3-20 60,000। তাইলে ওদের কি দিব? না গরু খাবে, না আমরা খাবো, নাকি কিস্তি দিব? করোনা মহামারীতে চরম সংকটে রুমার মতো ছোট খামারি ও উদ্যোক্তারা। দোকান ভাড়া, ঘর ভাড়া, এগুলো আমাদের সবকিছু আমাদের ডাবল খরচ। আমাদের তো আর ইনকাম নাই। যদি নতুন করে সহযোগিতা ঋণ দেয় তাহলে আমাদের অনেক উপকৃত হয়। এই অবস্থায় সীমিত পরিসরে হলেও ক্ষুদ্র ঋণের কার্যক্রম চালু হওয়ায় এনজিও সেবা ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশনগুলো সজীব হবে, সাথে সাথে তাদের যে কর্মী কর্মকর্তা আছে তাদেরও বেতন ভাতা দেওয়া সহজ হবে এবং তারা মাঠে মাঠে কাজ করতে পারবে এবং গ্রামীণ অর্থনৈতিক কাঠামোটা আবার ঘুরে দাঁড়াবে। এই আর্থিক প্রবাহ যদি চলে, ব্যাংকের উপর থেকে চাপ কমে যাবে এবং গ্রামের জনপদে টাকা, জনগণের কাছে টাকা থাকবে এবং ইনকামের ক্ষেত্রটাও শুরু হয়ে যাবে। পাশাপাশি এটা কিন্তু গভর্নমেন্টের উপর একটা প্রেসার কমে আসবে। প্রান্তিক চাষি, খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে বছরে 1.5 লাখ কোটি টাকা ঋণ বিতরণ করে এনজিওগুলো। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন 3 লাখ এনজিও কর্মী ও 3.5 কোটি সদস্য। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক করোনার আগ্রাসনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের গতিতে ভয়াবহ ধস নেমে এসেছে। করোনায় অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এই মুহূর্তে দেশে রেমিটেন্স পাঠানোর চিন্তা করছে না বলে জানান স্বজনরা। এ অবস্থায় বিদেশ থাকাদের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। গত অর্থবছরে 1,833 কোটি ডলার পাঠিয়ে দেশের ইতিহাসে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি অর্থ বছরের শেষ দিকে এসে বিশ্বময় করোনার ভয়াবহ আগ্রাসনে তছনছ হয়ে গেছে সব। এই বিপর্যস্ত অবস্থায় প্রবাসীদের পক্ষে রেমিটেন্স পাঠানো সম্ভব হচ্ছে না। ওরাই তো লকডাউনে আছে, ওদের আয় রোজগার নাই, ওরা নিয়মিত টাকা পাঠাতে পারছে না। আগে যেরকম পাঠাতে পারতেছেন। 2019 সালের প্রথম 4 মাসের সঙ্গে চলতি বছরের প্রথম 4 মাসের তুলনা করতে গিয়ে রেমিটেন্স প্রবাহের এক ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন এই ব্যাংক কর্মকর্তা। 2019 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রেমিটেন্স এসেছিল 13 কোটি 74 লক্ষ সামথিং। সেখানে আমরা 2020 সালের জানুয়ারি টু এপ্রিল যদি বিশ্লেষণ করি, রেমিটেন্স এসছে মাত্র 4 কোটি 22 লক্ষ। এমন পরিস্থিতিতে রেমিটেন্সের দিকে না তাকিয়ে দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করানোর জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী। সরকারের
খুব জলদি চিন্তা করতে হবে দেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করতে হয়। বিদেশের দিকে তাকায়েন না, আর বিদেশের লোকজন বের হইতে পারতেছে না। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে দেশে ফেরত আসা জনবলকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের বিদেশি মিশনগুলোকে সক্রিয়ভাবে কাজ করার প্রতি গুরুত্ব দিলেন এই ব্যবসায়ী নেতা। বাংলাদেশি মানুষ যারা ব্যবসায়ী আছে তাদেরকে সাথে নিয়ে সরকার একযোগে যদি কাজ করে এবং তাদেরকে আবার ফেরত পাঠানো হয়, তাহলে আমরা মনে করি আবার অর্থনীতিতে সচ্ছলতা আসবে। গত বছরের 1 জুলাই থেকে রেমিটেন্সের বিপরীতে সরকার বিশেষ 2% প্রণোদনা দেয়া শুরু করে। প্রণোদনা দেওয়ায় প্রবাসীরা বৈধ পথে দেশে বেশি টাকা পাঠানোতে রেমিটেন্স প্রবাহে সৃষ্টি হয়েছিল রেকর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সৃষ্টি আর প্রকৃতির নিয়মে মা মহামায়া, হোক প্রাকৃতিক বা পারিবারিক, সব বাধা দূরে ঠেলে সন্তানের বিপদে মা ছায়া হয়ে থাকেন পাশে। মা দিবসে অপ্রতিরোধ্য সেই যোদ্ধাদের গল্পই শোনাচ্ছেন মৌসুমী মৌ। একটু হাসো তো মা। মা চোখ খুলেই নবজাতক প্রথম যার দৃষ্টি জোড়ার ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হন তিনি মা। ধীরে ধীরে মায়ের কোল পেরিয়ে অবাক পৃথিবীটাই অভ্যস্ত হয় সে। সন্তানের রোজকার দিন যাপনে গ্লানি, দুর্যোগ আর দুর্দশার সীমাবদ্ধতাকে স্পর্ধায় যিনি চোখ রাঙান তিনি মা, আর তিনিই অপ্রতিরোধ্যা। যেন মাই দশভুজা। সন্তানের দুঃখে যেমন সমব্যথী, তেমনি সহ্য, ধৈর্য আর অধ্যবসায়ের শেষ সীমাতেও তিনি মানেন না পরাজয়। তাই তিনি অপরাজিতা। প্রত্যাশা প্রাপ্তির কোনো হিসেব নেই। সন্তানকে ঘিরে মায়েদের এগিয়ে চলার অনুভূতি তবু স্বর্গীয়। আমার পরিবারে আমার প্রয়োজন যতটা, আমি যেহেতু স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমার কাছে বেশিরভাগ মায়েরা আসে, তারাও তাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি মা হওয়ার পরেই তা রিয়েলাইজ করেছি। এই সময়টা এত বেশি সুন্দর, এত বেশি মানে প্রফুল্লতার বা উচ্ছ্বাসের, সেটি কাউকে আসলে বলে বোঝানো সম্ভব না। সেটা হয়তো বা নতুন মাই বুঝতে পারেন যে তার ভেতরে কি যায়। হোক শত বাধা বিপত্তি, মহামারী বা দুর্যোগ, সন্তানের সুরক্ষার প্রশ্নে আপসহীন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা সম্মুখ যোদ্ধা বরাবরই মা। মায়েরা যোদ্ধা, এবং এই যুদ্ধ নিজের জন্য না, এই যুদ্ধ হচ্ছে তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য। এবং এই যুদ্ধে আমার মনে হয় যে প্রতিটা মা তার নিজের অবস্থান থেকে তার সন্তানকে সিকিউর করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। করোনার কারণে আমরা যারা একসাথে পরিবারের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছি, তারা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের একটু ভালো থাকার জন্য আমাদের মায়েরা তাদের জীবনটা কিভাবে একেবারে উৎসর্গ করে রাখেন। বন্ধু ও বন্ধুর উভয় পরিস্থিতিতে সন্তানের আশ্রয় ও ভরসার প্রতিশব্দতাই হয়ে ওঠেন মা। মা মানে রংধনুর সাত্র, কখনো বাধা নিষেধের বন্ধ দরজা, আবার পরক্ষণে ভালোবাসার মুক্ত আকাশ। সন্তানেরা সবসময় থাকুক দুধে ভাতে, পরম মমতা, যত্নে আর ভালোবাসায়, এমনটাই প্রার্থনা প্রতিটি মায়ের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসে ঘরে পেঁয়াজ তুলেছেন কুষ্টিয়ার কৃষকরা। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করলে কৃষক লাভবান হবে বলে মনে করছে কৃষি বিভাগ। পেঁয়াজের চাষ স্বাভাবিক রাখতে বিনা সুদে ঋণ ও কৃষি উপকরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়ার কৃষকেরা এবার তাহেরপুরি কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষকেরা 12,000-এর বেশি হেক্টর জমি থেকে পেঁয়াজ তুলছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় জেলার 6টি উপজেলায় 1,67,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 14,000 মেট্রিক টন বেশি। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। গত 7 মে বাঁশগ্রাম বাজারে পেঁয়াজ 1,800 টাকা মন বিক্রি হয়েছে, অথচ দুদিন পরই শনিবার কমলাপুর পেঁয়াজের হাটে দাম কমে 1,100 টাকা মন বিক্রি হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এই মুহূর্তে যদি পেঁয়াজের দাম 2,000 টাকার উপরে না হয়, তাহলে চাষিরা একেবারে মরে সারি যাবে। ফুলটে ফেলা রাখিছি, আমরা দাম পাচ্ছি না। 25 টাকা কেজি পেঁয়াজ দেবে, এই কথা শোনার পরে থেকে সারা বাংলাদেশে কোনো মার্কেটে বেচা কিনা নাই, কাস্টমার নেই। সরকার যেন আমাদের দিকে একটু নজর দেয়। কৃষি কর্মকর্তার মতে, ভারত ও পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে কৃষকরা লাভবান হবে। পার্শ্ববর্তী দেশ থেকে যদি পেঁয়াজের আমদানি বন্ধ রাখা হয়, তাহলে আমার কৃষক ভাইরা তারা ন্যায্য মূল্য পাবে এবং পেঁয়াজের প্রোডাকশন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এদিকে পেঁয়াজ চাষিদের সহায়তায় বিনা সুদে ঋণ ও কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণের আহ্বান জানান এই অর্থনীতিবিদ। কৃষকদের ক্ষেত্রে বিনা ইন্টারেস্টে যেন লোন সুবিধা প্রদান করা হয়, তাহলে কৃষি এবং কৃষক বাঁচবে। কৃষি অফিসের তথ্য মতে জেলায় বছরে 60,000 মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। নওগাঁ ও গাইবান্ধায় সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয় কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ। গতকাল সকালে নওগাঁ খাদ্য গুদামে 1040 টাকা মন দরে ধান বিক্রি করেন কৃষক। অন্যদিকে হাট বাজারগুলোয় প্রতি মন ধান বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 780 টাকায়। এবার 36 টাকা কেজি দরে মিল মালিকদের কাছ থেকে 55,000 মেট্রিক টন চাল এবং কৃষকদের কাছ থেকে 23,232 টন ধান কিনবে খাদ্য বিভাগ। এদিকে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস চত্বরে ধান ও চাল ক্রয় অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি। জেলায় এবার 17,142 মেট্রিক টন ধান ও 23,683 মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে। ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চালু করা হয়েছে কার্ড ও টোকেন পদ্ধতি। পৌর এলাকার বাসিন্দাদের হোল্ডিং নম্বর দিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কার্ড, যা দেখিয়ে প্রত্যেকে 15 দিন পর পর মালামাল কিনতে পারছেন। এদিকে প্রতিদিন জেলা প্রশাসনের দেয়া টোকেনের মাধ্যমে কার্ডধারীরা ডিলারের কাছ থেকে পণ্য কিনছেন। এতে বন্ধ হয়েছে ডিলারের কারসাজিও। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহে 1 এপ্রিল পণ্য বিক্রি শুরু করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। শুরুর দিকে লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রতিদিন পণ্য ক্রয় করছিল, অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী দোকানের কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে পণ্য কিনে মজুত করছিল বলে অভিযোগ পায় জেলা প্রশাসন। মূলত এটা প্রতিরোধে জেলা প্রশাসন ও ঝিনাইদহ পৌরসভা চালু করে কার্ড পদ্ধতি। পৌর এলাকার বাসিন্দাদের বাসার হোল্ডিং নম্বর দিয়ে অস্থায়ী কার্ড সরবরাহ করা হয়। 15 দিন পরপর সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে স্বল্প দামে পণ্য ক্রয় করছেন কার্ডধারীরা। সেই সাথে পণ্য বিক্রিতে ডিলারদের স্বচ্ছতা আনতে লাইনে দাঁড়ানো ক্রেতাদের হাতে দেয়া হচ্ছে জেলা প্রশাসনের টোকেন। দিনের নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে টোকেনের মাধ্যমে তার হিসাব দেওয়া হচ্ছে। কার্ড ও টোকেন পদ্ধতি চালু হওয়ায় খুশি ক্রেতারা। খেলাগোজা করতে হচ্ছে না, মাল পাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। কার্ড পেয়ে একটু ভালো হয়েছে। টোকেন দিয়ে দিই এবং ওই কার্ডটা ইস্যু করা হয়, ওখানে ডেট বসাই দেওয়া হয়, যার কারণে একই ব্যক্তি বারে বারে নিতে পারে না। উপযুক্ত ব্যক্তিদের পণ্য পাওয়া নিশ্চিত করতে ও মজুতদারি বন্ধ করতেই এ ব্যবস্থা বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা। যখন আমরা 200 কিংবা 300 স্লিপ করে দিচ্ছি, তার সবগুলি বোতল উনি এখানে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন, কারণ বিক্রি না করলে সর্বশেষ ব্যক্তি অভিযোগ জানাতে পারছে যে আমার কাছে 200 নম্বর স্লিপ আছে, আপনার কাছে 200টি বোতল আছে, আপনি বিক্রি না করে স্টক করেছেন। এতে বিক্রেতা যারা আছেন তারাও জবাবদিহিতার আওতায় চলে এসেছেন। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত পৌর এলাকায় 10,000 কার্ড বিতরণ করা হয়েছে। 3টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে প্রতিদিন গড়ে 700 জন উপকারভোগী তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা কিনতে পারছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনরোষ থেকে বাঁচতে সরকার ডিজিটাল নিরাপত্তা এনে সাংবাদিক সহ সাধারণ মানুষকে গ্রেফতার করছে। গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্য অপব্যবহার করছে। এই মুহূর্তে এই গণবিরোধী আইন বাতিল করতে হবে। আমরা পূর্বেই বলেছি যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্ব মুক্তি দিতে হবে। এই ধরনের আইন করে, এই ধরনের পরিপত্র জারি করে শুধুমাত্র দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং যে প্রশ্নটা এসে যায় যে সরকার এই বিষয়গুলো সম্পর্কে নীরব কেন, আর যারা এগুলো তুলে ধরছে, কথা বলছে, তাদের উপরে সরকার দমন দিতে হচ্ছে কেন। সরকারের বিরুদ্ধে না বলে করোনা সংকটে জনগণের পাশে থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সরকারের বিরুদ্ধে বিশুদ্ধগান না করে আসুন আপনিও আপনার দল এই সংকটকালে জনগণের পাশে দাঁড়ান, করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালন করুন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের
সকল পর্যায়ে নেতা কর্মীদের সব ঈদের শপিং না করে এর অর্থ অসহায় দরিদ্র কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি। করোনা শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন নতুন এই ল্যাবের উদ্বোধন করেন। প্রতিদিন 90টি করে নমুনা পরীক্ষা করা হবে এই ল্যাবে। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তকরণে বিআইপিআইডি ও সিভাস সহ 3টি ল্যাব চালু হলো। 3টি ল্যাবে প্রতিদিন 350 মতো নমুনা পরীক্ষা করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেকটি ল্যাব চালু করার কথাও রয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে কর্মহীন অসহায় 5 শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় প্রথমবারের মতো অসহায় 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহানগর বিএনপি। ফেনীর দাগনভূঞা উপজেলায় দলীয় নেতাকর্মীদের 3000 প্যাকেট ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিদারুল কবির রতন। পাবনায় 3 শতাধিক দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গাইবান্ধার সাঘাটায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ও হতদরিদ্র 1000 পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। যশোরে কর্মহীন 2300 পরিবহন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় 300 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সচেতন সুহিলপুরবাসী নামে একটি সামাজিক সংগঠন। জয়পুরহাটে যুব সমাজের উদ্যোগে 5 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পঞ্চগড়ে 50 জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। আফরোজ রিয়া, সময় সংবাদ। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর প্রধান খেয়াঘাট সহ আলাদা 2টি ঘাট দিয়ে বিনা ভাড়ায় যাত্রী পারাপারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ কলেজ মাঠে ত্রাণ বিতরণের সময় তিনি এই ঘোষণা দেন। ঘাটে পারাপারের জন্য 15টি ট্রলার দেওয়ার কথা জানান তিনি। সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে শ্রমিক, নৌকার মাঝি ও অসহায় নারীসহ 2700 শ্রমজীবী পরিবারের মাঝে 20 কেজি করে চালও বিতরণ করা হয়। সমস্ত জেলা থেকে আমাদের এখানে ভাইরাস নিয়ে আসে, তো বাস্তব হবে আজকে থেকে 4 রাত পর্যন্ত সমস্ত ট্রলারগুলি ফ্রি চলবে, কোনো ভাড়া নেওয়া হবে না। যেহেতু 2 টাকা করে ভাড়া ছিল সেটাও নেওয়া হবে না, সেটা পরিচালনা সম্পন্ন আমি করব। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু, শনাক্ত 636 জন, সুস্থ রেকর্ড 313। কোভিড জয় করছেন আক্রান্তদের প্রায় 92%। জ্বরের উপসর্গ থাকলে ডেঙ্গু পরীক্ষারও পরামর্শ। পুরো ঢাকা মেডিকেল কলেজকে রূপান্তর করা হবে করোনা হাসপাতালে, সাধারণ রোগীদের পাঠানো হবে অন্য হাসপাতালে। আজ থেকে হলি ফ্যামিলিতে করোনা চিকিৎসা শুরু। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে আজ থেকে দোকান খোলা রাখবেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। খোলা থাকবে রংপুরেও, বন্ধ চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে। এবং ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুশ্চিন্তায় কৃষক। দেশি পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা, চাষ স্বাভাবিক রাখতে প্রণোদনা দেওয়ার পরামর্শ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।